আজকে পীরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানের প্রধান অত্র কলেজের অধ্যক্ষ বদরুল হুদা, এখানে উপস্থিত আছেন অত্র কলেজের সাবেক প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, মঞ্চের সামনে অত্র কলেজের শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং মঞ্চের সামনে অত্র কলেজের ছাত্রছাত্রী বৃন্দ এবং প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পীরগঞ্জ সরকারি কলেজ 1963 সালে প্রতিষ্ঠিত। 1986-87 সালে এটা সরকারিকরণ করা হয়। সেই সময় আমাদের এই অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান তেমন একটা ছিল না। আমরা নিজেরাও ঠাকুরগাঁ মহকুমা তখন ছিল, তখন কোনো কলেজ ছিল না। আমরা দিনাজপুর এসএন কলেজ, সুরেন্দ্রনাথ কলেজ, বর্তমানে যেটা মহিলা কলেজ, সেই কলেজে আমরা লেখাপড়া করেছি। তারপরেই দিনাজপুর সরকারি কলেজ হয়েছে। ঠাকুরগাঁ কলেজের পরেই এই পীরগঞ্জ কলেজ প্রতিষ্ঠা করেন এখানকার যারা ছিলেন সেই সময়কার আমাদের শ্রদ্ধেয় শিক্ষক খুরশিদ হেডমাস্টার সাহেব, এখানে ছিলেন মোস্তফা আলম চেয়ারম্যান সাহেব, এখানে ছিলেন খুরশিদ আলী চৌধুরী সাহেব। এরকম এখানে নেতৃবৃন্দ এই কলেজটি প্রতিষ্ঠা করবার জন্য তখন চেষ্টা করেছিলেন এবং এই কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। আজকে সরকারিকরণ করা হয়েছে এবং 2013 সালে আমি যখন এমপি ছিলাম, 12 সালে, তখন প্রথম আমি এই কলেজে অনার্স চালু করার চেষ্টা করি এবং অনার্স চালু করি। এই কলেজের সরকারিকরণ থেকে অনার্স পর্যন্ত আমার চেষ্টায় আমি করেছি। আজকে জীবনের শেষ প্রান্তে এসে আবার এই কলেজে এসে দুটি কথা বলার সুযোগ যারা করে দিয়েছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আর হয়তো আশা হবে কিনা জানি না, তবে আমি আজকের যারা ছেলেমেয়েদের এখানে আছে, অনেকে এখানে বক্তৃতা করেছেন, একটি ছেলে সুন্দর বক্তৃতা করেছে, রাজনৈতিক বক্তৃতা। আমি আশীর্বাদ করে দোয়া করি সে একজন ভালো রাজনীতিবিদ হতে পারবে, তার বক্তৃতা আমি বুঝলাম। এই কলেজের সুন্দর বিল্ডিং হয়েছে, মেয়েদের বিশাল হোস্টেল, মেয়েরা থাকেন না, কারণ কোচিংয়ের জন্য। এই কোচিং প্রথা বন্ধ করবার জন্য আমি আপনার চেষ্টা করেছি, পারি নাই। কোচিং আমি যে এলাকায় থাকি প্রত্যেকটা বাড়িতে কোচিং। আমার একটা পুরোনো ভাঙা বাড়ি আছে, সেটা তো কোচিং। এই কোচিং প্রথা কীভাবে বন্ধ করা যায়, এটা আমার মনে হয় যে এখানে কলেজে যারা শিক্ষক আছেন তারা হয়তো বাস্তবায়ন করতে পারবেন। আমি যখন দিনাজপুর কলেজে পড়ি, আমাদের কলেজের কিছু কিছু শিক্ষক ছিলেন, তাদের ক্লাস যদি ঠিকভাবে ফলো করা যায় তাহলে আর কোচিং করার প্রয়োজন হয় না। জানি না এখন সেরকম কোনো ক্লাসে লেকচার বা শিক্ষা দেওয়া হয় কিনা। যদি সঠিকভাবে একজন শিক্ষকের যেই সাবজেক্ট, ইকোনমিক্স হোক, যেই বিষয় হোক, যদি সঠিকভাবে তার ক্লাস ফলো করে, তাহলে বাড়িতে গিয়ে একটু বইটা খুলে দেখলে আর কি কোচিং করার প্রয়োজন হয় না। তারপরে কোচিং ছাড়া ছেলেমেয়েরা আজকে মেডিকেলে চান্স পায় না, আজকে বুয়েটে চান্স পায় না, আজকে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায় না। ইভেন কি এই যে প্রাইমারি শিক্ষক নিয়োগ হবে তারও জন্য কোচিং শুরু হয়ে গেছে। সবখানে কোচিং ব্যবসা এবং শিক্ষাটাকে আমরা অনেকে ব্যবসায় পরিণত করে ফেলছি। এটাকে যতক্ষণ পর্যন্ত বন্ধ না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের জাতি হিসাবে আমরা ঠিক জায়গায় যেতে পারবো না। আমি তোমাদেরকে অনুরোধ করব, এই হোস্টেল, এই যখন এখানে পীরগঞ্জ হোস্টেল আমি যখন এমপি, এই হোস্টেল ছেলেমেয়েরা থাকতো, দেখতাম যে তারা একদিন সবাই বিছানাপত্র নিয়ে আমার এখানে চলে গেছে। কী হয়েছে? আমাদের সব জিনিসপত্র লুট করে নিয়ে থাকতে পারতেছি না, নিরাপত্তা নেই। এখানে দুনিয়ার বাজে আড্ডা ছিল, ছেলেমেয়ে, এখানে ছেলেরা যারা থাকতো হোস্টেলে তাদের প্রতি এরকম বাইরে থেকে তাদের জামা পরে, তার জুতা পরে অনেকে চলে যেতেন। সেই সময় এটাকে ট্যাকেল দিয়ে আমরা নিরাপত্তার ব্যবস্থা করেছিলাম। কিন্তু আজকে ছেলেদের হোস্টেল হোক, মেয়েদের হোস্টেল হোক, একটা সুন্দর একটা পরিবেশে এই বিল্ডিংগুলো তৈরি হয়েছে। তোমরা যদি এটাতে থাকো, আমার মনে হয় যে লেখাপড়ার মান আরও ভালো হবে। মেয়েরা এখানে অনেক ম্যাচ বাসা বাড়িতে ভাড়া নিয়ে থাকে। আমি তাদেরকে অনুরোধ করবো, এই হোস্টেলে তোমরা থাকবার জন্য চেষ্টা করো, তাহলে এই কলেজ হোস্টেলটি চালু হবে এবং কলেজ কর্তৃপক্ষ এটা পূর্ণ নিরাপত্তা দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। আমি আর সেদিকে যাব না। আমি শুধু বলতে চাই
এই কলেজের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এই 2টি বছরকে যদি তোমরা ঠিকভাবে পার করতে পারো, এরপরে আর তোমাদের আটকাবার কোনো সুযোগ নাই। কারণ এই সময় ছেলেমেয়েরাই ইন্টারমিডিয়েট কলেজের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ার সময় অনেক সময় ডিরেল হয়ে যায়, লাইনচ্যুত হয়ে যায়। এই সময় যদি লাইনচ্যুত হয়ে যাও তাহলে আর তোমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না। সেই জন্যই এই 2টি বছর লাইনে ঠিকভাবে থাকবার জন্য আপনারা চেষ্টা করবো, তাহলে তোমাদের ভবিষ্যৎ সুন্দর হবে। এই কলেজ থেকে প্রতি বছর মেডিকেলে, বুয়েটে, ঢাকা ইউনিভার্সিটিতে অনেক ছেলে মেয়ে চান্স পাচ্ছে, সুযোগ পাচ্ছে। আমি আশা করি এই কলেজে শিক্ষক স্বল্পতা আছে। আমি যখন এমপি ছিলাম বারবার শিক্ষক নিয়ে আসার চেষ্টা করি, আবার চলে যায়। কারণ প্রত্যেকের তদবির আছে। হয়তো একজন রংপুরের মানুষ, একজন বগুড়ার মানুষ এইখানে পোস্টিং হয়েছে, সে আবার তার এলাকায় চলে যাওয়ার চেষ্টা করে। এখনও সে অবস্থা আজকে জানি না, তবে এখানে অনেক বিষয়ে শিক্ষক ছিল না। আমরা পার্ট টাইম শিক্ষক নিয়ে, বন্ধু সাহেব জানেন এখানে অনেক বিষয়ে শিক্ষক ছিল না। আমি যখন এমপি ছিলাম পার্ট টাইম শিক্ষক নিয়ে, বাইরের কলেজের শিক্ষক নিয়ে আমরা ক্লাস করিয়েছি। এখন সিস্টেম চালু আছে, এখন ওই সিস্টেম চালু আছে। এখানে অনার্স চালু করেছে, কিন্তু অনার্সের শিক্ষক কিন্তু সেভাবে পদায়ন হয় নাই, এখনও পদে নাই। অনেক স্বল্পতা আছে, অনেক সমস্যা আছে। আমার কথা হলো এগুলোকে সমাধান করবার জন্য এখানে রাজনীতি যিনি করবেন তার আন্তরিক ইচ্ছা লাগবে, এবং কলেজ কর্তৃপক্ষ যারা প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল থাকবেন তাদের একটা সুচিন্তিত মতামত এবং সাহায্য দরকার। আমি আশা করি এই কলেজটি এত সুন্দর পরিবেশে, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর পরিবেশ অন্য কোনো জায়গা নাই। আজকের এই অনুষ্ঠান সুন্দর হোক, সফল হোক এই কামনা করি। এবং আজকের ছাত্রছাত্রীদের যে সমস্যাগুলো বললেন, শিক্ষক স্বল্পতা, এখানে মেয়েদের হোস্টেলের নিরাপত্তার ব্যবস্থা, এখানে কী বলে কোচিং করবার জন্য গাড়ির ব্যবস্থা, যেটা অনেকে বললেন, সেগুলো হলো সাময়িক ব্যাপার, সেগুলো সমাধান করা সহজ। শুধু ইচ্ছা লাগবে, ইচ্ছা থাকলেই উপায় হবে। আমি তোমাদের সকলের সহায়তা কামনা করি, আমি দোয়া করি আল্লাহ তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করুক, তোমাদের মনস্কামনা পূর্ণ হোক। তোমাদের পিতামাতারা যে আশা, যে উদ্দীপনা নিয়ে এই কলেজে ভর্তি করিয়েছেন, সে আশা তাদের পূর্ণ হোক, এই আশা ব্যক্ত করে এই কলেজ কর্তৃপক্ষকে আবার ধন্যবাদ। এই কারণেই আমাকে এখানে এসে 2টি কথা বলার সুযোগ দিয়েছেন। সেই জন্যই আমি এই কলেজের প্রিন্সিপাল এবং একরামুল সাহেবকে ধন্যবাদ জানাই, যে ওনারা বারবার অনুরোধ করেছিলেন এখানে আসবার জন্য। আমিও চাচ্ছিলাম যে শেষ জীবনে এই কলেজে গিয়ে 2টি কথা বলে আসি, সেই জন্য আমি এসেছি। আমার জন্য দোয়া করবা এবং আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ রাখেন। এবং আমি এই পীরগঞ্জের জন্য কী করেছি এটা পীরগঞ্জবাসী জানে, এবং আজকের যে প্রজন্ম, যাদের জন্ম 2000 সালের পরে, 2000 সালের পরে, তারা কিন্তু আমার সেই সময়কার কর্মকাণ্ড অনেকেই জানেন না। আমি